সবাইকে স্বাগত আরেকটি নতুন ক্লাসে। আমরা ইতিমধ্যে বায়ুমণ্ডলের অনেকটা অংশ পড়ে নিয়েছি। তো যতটা অংশ পড়া হয়েছে তার মধ্যে কিছুটা অংশ থেকে, বিশেষ করে প্রথম অংশ থেকে আমরা আজকে কতগুলো প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আমরা জাস্ট টেস্ট করে নেব যে আমাদের পড়াশোনা কতদূর এগোলো বা কতটা ডিপলি আমরা জানতে পারলাম। তো আজকে আমরা বায়ুমণ্ডলের যতটা অংশ পড়ানো হয়েছে তার মধ্যে প্রথম অংশ থেকে 10টা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা ক্লাসটা পরবর্তী সময় জয়েন করবে তাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে যে প্রশ্নগুলো পাওয়ার পর তোমরা উত্তর আসার আগে পর্যন্ত চেষ্টা করবে নিজে উত্তর দেওয়ার। তারপর যদি তোমার উত্তরের সঙ্গে আমি এরপরে যে উত্তরগুলো বলে দেবো সেগুলো যদি মিলে যায় তো খুব ভালো, আর যদি না মেলে তাহলে উত্তরটা তো তোমরা এখান থেকে জানতে পারবে, সেক্ষেত্রেও কিন্তু ক্লাসটা তোমাদের কাজে লাগবে। তাহলে শুরু করব আমাদের প্রথম প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। তাহলে আমরা বায়ুমণ্ডলের মনে করে দেখো, বায়ুমণ্ডলের প্রথম যে অংশটা পড়েছিলাম তার মধ্যে উষ্ণতা, বৃষ্টিপাত, বৃষ্টিপাত এখনো হয়নি, উষ্ণতা, বায়ু প্রবাহ, বায়ুর চাপ প্রভৃতি অংশ কিন্তু পড়া হয়ে গেছে। তো তার মধ্যে থেকে আমি অন্তত 10টা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। এছাড়া যারা টেট প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, আপনারাও কিন্তু এই প্রশ্নগুলো দেখে রাখতে পারেন। তো যাই হোক, আমাদের প্রথম প্রশ্ন, আবহাওয়ার উপাদানগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কোনটি? আচ্ছা, আবহাওয়া বলতে আমরা কি বুঝি? বায়ুমণ্ডলের সাময়িক যে উপাদানগুলো, বায়ুমণ্ডলে যে উপাদানগুলো রয়েছে তাদের গড় অবস্থাকে আমরা আবহাওয়া বলি। তাহলে বায়ুমণ্ডলের প্রধান উপাদান দেখো এখানে 4টি দেওয়া আছে। কি কি? উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, বায়ুর চাপ। এখান থেকে প্রশ্ন হচ্ছে এই উপাদানগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটি? একবার তোমরা ভেবে দেখো যে এই যে 4টি উপাদান আমরা এখানে দিয়েছি তার মধ্যে কোন উপাদানটা না থাকলে বাকি উপাদানগুলো ভ্যালুলেস, তাহলেই তোমরা এর মধ্যে সব থেকে কোনটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারবে। আচ্ছা, আমি এক এক করে ব্যাখ্যা করি। প্রথম হচ্ছে বায়ুর চাপ। বায়ু চাপ বলতে আমরা কি বুঝি? কোনো জায়গায় বায়ু কত পরিমাণ নিচের দিকে প্রেসার দিচ্ছে সেটাকে। আর এই প্রেসার কিসের উপর নির্ভর করে? যে বায়ু উষ্ণ না শীতল। যদি বায়ু শীতল হয় তাহলে সেখানে নিচের দিকে বেশি প্রেসার দেয়, সেখানে হয় উচ্চচাপ। আর যদি বায়ু উষ্ণ হয়, বায়ু উপর দিকে উঠে যায়, সেখানে হয় নিম্নচাপ। তার মানে বায়ুর চাপ এ কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল। সেক্ষেত্রে আমরা দেখছি এখানে উষ্ণতা আছে, তাহলে উষ্ণতার থেকে বায়ুর চাপ কিন্তু বেশি গুরুত্বপূর্ণ নয়, এর থেকে উষ্ণতা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরেরটা দেখি বায়ু প্রবাহ। আচ্ছা, বায়ু প্রবাহ কিসের উপর নির্ভর করে? বায়ু প্রবাহ নির্ভর করে কোথায় উচ্চচাপ আছে আর কোথায় নিম্নচাপ আছে। আমি মনে করলাম এটা লো প্রেসার আর এটা হাই প্রেসার। তাহলে বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে সবসময় হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে প্রবাহিত হয়, ভূপৃষ্ঠের সমান্তরালে। আর বায়ুমণ্ডলের উপর দিয়ে প্রবাহিত হয় সবসময় লো প্রেসার থেকে হাই প্রেসারের দিকে, বায়ুমণ্ডলের উপর স্তর দিয়ে, সেটা আমরা ফিল করতে পারি না। তাহলে এক্ষেত্রে আমাদের প্রমাণিত হলো যে লো প্রেসার কোথায় তৈরি হয়? যেখানে নিম্নচাপ কোথায় তৈরি হবে? যেখানে বায়ুর উষ্ণতার পরিমাণ বেশি, তাহলে সেখানে তৈরি হবে নিম্নচাপ। উচ্চচাপ কোথায় তৈরি হবে? যেখানে উষ্ণতার পরিমাণ কম, সেখানে তৈরি হবে উচ্চচাপ। তাহলে এখানে বায়ু প্রবাহ কিন্তু উষ্ণতার থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, পরের পয়েন্ট হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টিপাতকে আমরা বৃষ্টিপাত মূলত নির্ভর করে থাকে, দেখো এটা যদি মনে করি কোনো একটি নিম্ন বা জলাভূমি, এখান থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপর দিকে উঠে এখানে ঘনীভবন ঘটে, তার থেকে মেঘ সৃষ্টি করে, মেঘ থেকে বৃষ্টিপাত হয়। এবার একটা জিনিস ভাবো, এই যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু যে উপর দিকে উঠবে, তাহলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কখন তৈরি হবে? যখন এটি উষ্ণ বায়ু। তাহলে উষ্ণ বায়ু মানে কি? এখানে উষ্ণতা বেশি গুরুত্বপূর্ণ। আবার উপরে গিয়ে যখন মেঘ তৈরি করবে, সেই মেঘ ঘনীভবন ঘটতে হবে, সেক্ষেত্রে উষ্ণতা কম হতে হবে। এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টিপাতের থেকে উষ্ণতা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এতক্ষণ নিশ্চয়ই উত্তরটা তোমরা বুঝতে পেরেছো, এর সঠিক উত্তর হবে উষ্ণতা। আচ্ছা, আমি এখানে সহজেই বলে দিতে পারতাম যে সঠিক উত্তর উষ্ণতা, কিন্তু উষ্ণতা কেন
সেটা আমাদের জানা দরকার। এটা জানলে কিন্তু আর ভোলার কোনো সম্ভাবনা থাকবে না, বা যুক্তি সহ তোমরা পরবর্তী সময়ে অন্য কোনো প্রশ্নের উত্তর ব্যাখ্যা করতে পারবে যে বায়ুমণ্ডলের উপাদানগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটি। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে উষ্ণতা। আচ্ছা, আমরা সঠিক উত্তরটা একবার দেখে নিই, অ্যাকচুয়ালি উষ্ণতা আছে কিনা। হ্যাঁ, এখানে দেখো আবহাওয়ার উপাদানগুলোর মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে উষ্ণতা। তাহলে তোমরা যারা উষ্ণতা উত্তর করেছো তোমাদেরকে কনগ্রাচুলেশন। আর যারা করনি তারা অন্তত উত্তরটা জেনে গেলে যে উষ্ণতাকে আমরা কেন বায়ুমণ্ডলের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান বলি। তাহলে প্রথম প্রশ্ন আমরা চলে গেলাম, দেখবো আমরা দ্বিতীয় প্রশ্নে কি হয়। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন আসছে, সূর্য থেকে যে পরিমাণ তাপ শক্তি পৃথিবীতে আসে তাকে কি বলা হয়? আমরা দেখো বায়ুমণ্ডলের চ্যাপ্টার পড়ার সময় কি পড়ে নিয়েছিলাম একবার মনে করে দেখো। আমরা পড়েছিলাম এটা যদি পৃথিবী হয় আর এই অংশ থেকে যদি সূর্য হয় এটা, তাহলে সূর্য থেকে যে পরিমাণ তাপ শক্তি পৃথিবীতে আসে পৃথিবীর দিকে তাকে আমরা 200 কোটি ভাগে ভাগ করেছিলাম। তার মধ্যে মাত্র 1 ভাগ পৃথিবীর দিকে আসে। হিসাবের সুবিধার জন্য দেখো এই 1 ভাগকে আবার আমরা 100% ধরে নিয়েছিলাম। মনে করে দেখো আমরা পড়ার সময় দেখো ক্লাসগুলো করা আছে অলরেডি। এবার এই 100% পুরোপুরি কিন্তু পৃথিবী পৃষ্ঠে আসতে পারে না। কেন? আমরা যদি এটাকে পৃথিবী মনে করি তাহলে পৃথিবীর বাইরে রয়েছে বায়ুমণ্ডল। এবার এই 100% যে হিসাবটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এই 100%-এর মধ্যে পুরোপুরি পৃথিবীতে আসতে পারে না। কিছুটা অংশ পৃথিবীতে আসে আর কিছুটা অংশ পৃথিবীতে আসার আগেই বায়ুমণ্ডলে বা বিভিন্ন জায়গায় তারা প্রতিফলিত আবার মহাশূন্যে ফিরে যায়। এই যে মহাশূন্যে ফিরে যায় তার পরিমাণ 34%। আর পৃথিবী পৃষ্ঠ পর্যন্ত এসে পৃথিবীকে উত্তপ্ত করে তার পরিমাণ 66%। তাহলে এটা 34%, যার নাম দিয়েছিলাম আমরা অ্যালবেডো, আর যেটা 66% যেটা পৃথিবী পৃষ্ঠ পর্যন্ত এসে পৌঁছায় তার নাম দিয়েছিলাম আমরা ইনসুলেশন। আচ্ছা, এখানে অপশনটা একটু গন্ডগোল আছে। এখানে ইনসুলেশন আর কার্যকরী সৌর বিকিরণ এখানে একই হয়ে গেছে। তবে যাই হোক, এখানে অ্যালবেডো হবে না, এটা তোমরা জেনে রাখবে। এটা তোমরা কার্যকরী সৌর বিকিরণ হতে পারে বা ইনসুলেশন হতে পারে। তো সেক্ষেত্রে যদি পরীক্ষায় ইনসুলেশন থাকে তাহলে তোমরা ইনসুলেশন উত্তর করবে। আর যদি ইনসুলেশনের জায়গায় কার্যকরী সৌর কিরণ থাকে তাহলে সেই কার্যকরী সৌর বিকিরণটাকেই উত্তর করবে, যেটা থাকবে। তো এক্ষেত্রে কেন উত্তরটা হলো আমরা সেটা জেনে গেছি। তাহলে এখানে ইনসুলেশন সঠিক করা আছে কিন্তু কার্যকরী সৌর কিরণটাও সঠিক উত্তর হবে। তোমরা এটাকেও যদি এটা না থেকে এটা থাকে তাহলে এটা উত্তর হবে, যে কোনো একটি থাকবে, হয় এটা থাকবে না এটা থাকবে। এবার আমি এখানে দুটোই আছে তোমাদের বোঝার জন্য দুটোই রাখা হয়েছে। তো এটা হয়ে গেল সেকেন্ড উত্তর কেন হলো, আর যুক্তি সহ সেটা আমরা জেনে নিলাম। পরের উত্তর কি হয় দেখা যাক। পৃথিবীর গড় অ্যালবেডোর পরিমাণ শতকরা কত? আমি এই একটু আগে ব্যাখ্যা করলাম গড় অ্যালবেডো কত। দেখো এই যে গড় অ্যালবেডো এটাকে আমি যদি পৃথিবী মনে করছি আর এই অংশটা বায়ুমণ্ডল, তাহলে সূর্য থেকে কিছুটা তাপশক্তি পৃথিবী পৃষ্ঠ পর্যন্ত আসে। এই পৃথিবী পৃষ্ঠ পর্যন্ত বলবো না, বায়ুমণ্ডলের মধ্যে আসে, যাকে আমরা 100% ধরে নিয়েছি একটু আগে বললাম। এই 100%-এর মধ্যে 34% সৌরশক্তি কিন্তু এখানে মেঘ ধূলিকণা দ্বারা প্রতিফলিত চলে যায়, সাধারণত 34%। এবার এই 34%টা যে 34% আমি বলছি এটা কিন্তু ফিক্সড নয়। কেন নয় তার ক্লাস দেওয়া আছে, তোমরা একবার ডিটেলস দেওয়া আছে, কেন আমি ব্যাখ্যা করেছি দেখে নেবে। আমি শুধু এইটুকু বলবো, এই 34% ফিক্সড নয়। এই 34%টা হচ্ছে স্বাভাবিক বা গড়। কখনো কখনো 34%-এর বেশি হয়, আবার কখনো কখনো 34%-এর কম হয়। যদি 34%-এর বেশি হয় সেক্ষেত্রে সেদিন আমাদের পৃথিবীতে তাপমাত্রা ইনসুলেশনের পরিমাণ কম হয়। আর যদি 34%-এর কম হয় সেক্ষেত্রে ইনসুলেশনের পরিমাণ বেশি হয়, পৃথিবীর তাপমাত্রা সেদিন বেশি হয়। তাহলে আমরা এখানে সঠিক উত্তর করব 34 ভাগ। পৃথিবীর গড় অ্যালবেডো এখানে বলা আছে, দেখো পরিমাণ শতকরা 34 ভাগ, কিন্তু সবসময় এই 34 ভাগটা ফিক্সড নয় বলে এখানে গড় বলেছে। কখনো 34% বেশি হয় কখনো কম হয়, আর গড় থাকলে অবশ্যই সেটা 34% সঠিক উত্তর হবে। তো আমরা দেখে নিই সঠিক উত্তরটা কি। হ্যাঁ, এখানে 34 ভাগই দেওয়া আছে।
তোমরা যারা 34% সঠিক উত্তর করেছো তাদেরকে আবারও কনগ্রাচুলেশনস। আর যারা করতে পারোনি তারা অন্তত উত্তরটা জেনে নিলে। কেন জানলে সেটা আমি ছোট্ট করে ব্যাখ্যা করেছি। আর এর থেকেও যদি বেশি জানার দরকার হয় যে কেন এই 34 ভাগ বা এর বেশি কম হচ্ছে, তার লাইভ ক্লাস অলরেডি আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আমরা পরবর্তী প্রশ্নে যাব। এখানে রয়েছে দেখো, বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় কোন পদ্ধতিতে? এখানে 4টি পদ্ধতির কথা বলা আছে। এক, পরিবহন, পরিচলন, বিকিরণ এবং তাপ শোষণ। এই পদ্ধতিগুলোর মধ্যে কোন 4টি পদ্ধতিতে সব থেকে বেশি পরিমাণে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়? আচ্ছা, এটা আমার অনলাইন ভিডিও মানে অনলাইন ক্লাসে দেওয়া নেই। তো যদি এর উপর তোমরা ডিটেলস জানতে চাও যে পরিবহন পদ্ধতি কি, পরিচালন পদ্ধতি কি, বিকিরণ পদ্ধতি কি বা তাপ শোষণ কি, তাহলে আমাকে বলবে, আমি সেই সম্পর্কে ডিটেলস তোমাদেরকে আলাদা ক্লাস নেব এবং সেখানে ব্যাখ্যা করব যে এটা কেন। তো যেহেতু এই ক্লাসটা আমার এর আগে করানো নেই, তাই এ সম্পর্কে আর আমি বেশি সময় নষ্ট করছি না। আমি ডাইরেক্ট উত্তরে চলে যাব। এটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। বায়ুমণ্ডলে সর্বাধিক বেশি উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির মাধ্যমে। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নিই। এখানে রয়েছে দেখো, গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী প্রধান গ্যাস কোনটি? বা এখানে থাকতে পারে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? কার্বন, এখানে দেখো প্রত্যেকটি অনেকগুলো অপশন তোমাদের দেওয়া আছে। এর মধ্যে প্রধান গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী, এখানে কিন্তু প্রধান শব্দটা উল্লেখ করেছে। তাহলে প্রধান যদি হয়, তোমাদেরকে দেখতে হবে যে এই যে যতগুলো গ্রিন হাউস গ্যাসের মধ্যে এখানে রয়েছে, তার মধ্যে সব থেকে বেশি এফেক্ট ফেলছে আমাদের পৃথিবীর উপরে, মানে প্রাণী জগতের উপরে কে? প্রাণী জগতের উপর কে সব থেকে বেশি প্রভাব ফেলে? এবার যে প্রাণী জগতের উপর বেশি প্রভাব ফেলবে, সঠিক উত্তর সেটাই হবে। তো তোমরা একবার মনে মনে ভেবে নাও কোনটা সঠিক উত্তর হতে পারে। তাহলে কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস, যেটি প্রাণীর উপর সব থেকে বেশি প্রভাব ফেলে। দেখবে আমাদের বেঁচে থাকার জন্য কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। আবার একইভাবে আমাদের পৃথিবীর উষ্ণতার ভারসাম্য রক্ষার জন্য কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। আবার যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের পৃথিবীর উত্তাপের পরিমাণও বেশি হয়ে যাবে। পৃথিবীতে মানে বিভিন্ন গ্যাসের বা উষ্ণতার বা আবহাওয়া বা জলবায়ু বা প্রাণী জগতের কোনো কিছুরই কিন্তু ভারসাম্য থাকবে না যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি বা কম হয়। তাহলে এটাই হচ্ছে পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণকারী প্রধান গ্যাস। আর এই জন্য কি বলছে গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী প্রধান গ্যাস। আচ্ছা, গ্রিন হাউস কি নিশ্চয়ই তোমরা সেটা জানো, বা গ্রিন হাউস গ্যাস কি নিশ্চয়ই তোমরা সেটা জানো। যদি না জানো, যদি জানার আরো বেশি ইচ্ছা থাকে, তাহলে তোমরা কমেন্ট করো, অবশ্যই আমি সে সম্পর্কে আলাদা ক্লাস নিয়ে আসবো যে গ্রিন হাউস কি, বা আমরা কি গ্রিন হাউস কেন বলছি, এর প্রভাব কি, সুপ্রভাব কি, কুপ্রভাব কি, প্রত্যেকটা নিয়ে আলাদা আমি ক্লাস করাবো। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন রয়েছে, পৃথিবীর তাপমণ্ডলের সংখ্যা কটা? আচ্ছা, এটাকে যদি আমি মনে করি আমাদের পৃথিবী তাপমণ্ডল পড়িয়েছে কিনা আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, তোমরা একবার চেক করে দেখবে যে আমি রিসেন্ট পড়িয়েছি কিনা। আচ্ছা, এটাকে যদি আমরা মনে করি 30 ডিগ্রি, আর এটা 60 ডিগ্রি উত্তর দক্ষিণ। আচ্ছা, এটা হচ্ছে 0 ডিগ্রি, আমরা 0, এটা 30 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ, এটা 90 ডিগ্রি নর্থ। একইভাবে এটা হবে 30 ডিগ্রি সাউথ, এটা 60 ডিগ্রি সাউথ, আর এটা 90 ডিগ্রি সাউথ। এটা যেহেতু 0 ডিগ্রি, এবার দেখো এখানে এই যে 30 ডিগ্রি নর্থ থেকে 30 ডিগ্রি সাউথ, এই যে অঞ্চলটা, এটাকে বলা হয় উষ্ণমণ্ডল। এটা নিরক্ষীয় অঞ্চলের কাছে, সূর্য এখানে সারা বছর লম্বভাবে কিরণ দেয়। এছাড়া আরো কতগুলো ব্যাপার আছে, তার জন্য এখানে সারা বছর উষ্ণতা বেশি থাকে, তাই একে বলা হয় উষ্ণমণ্ডল। এরপর দেখো এই যে 60 ডিগ্রি, মানে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি এই অংশটা নর্থ, এবং 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সাউথ, একে বলা হয় নাতিশীতোষ্ণ মণ্ডল। আর এই যে 60 টু 90 ডিগ্রি নর্থ আর 60 টু 90 ডিগ্রি সাউথ যে অংশটা রয়েছে, এটাকে বলা হয় হিমমণ্ডল। তাহলে আমরা মোট কতগুলো তাপমণ্ডল পেলাম? একটা উষ্ণমণ্ডল,
একটা নাতিশীতোষ্ণ মণ্ডল আর একটি হিমমণ্ডল। তাহলে এখানে সঠিক উত্তর হওয়া উচিত 3টি পৃথিবীর তাপমণ্ডল, স্থায়ী তাপমণ্ডলের সংখ্যা। তো আমরা দেখে নিই সঠিক উত্তর কি। তোমরাও মনে মনে উত্তর করে নিয়েছো নিশ্চয়ই। দেখা যাক। হ্যাঁ, এখানে পৃথিবীর তাপমণ্ডলের সংখ্যা রয়েছে 3টি। তো কেন 3টি? অ্যাকচুয়ালি আমি তো তোমাদেরকে দ্রুত পড়িয়ে দিতে পারতাম যে তাপমণ্ডল সংখ্যা কটি, 3টি, কিন্তু এইভাবে ঠিক ভূগোল পড়া যায় না, বা এভাবে পড়লে তোমাদের মনেও থাকবে না। ওই জন্য ব্যাখ্যা সহ পড়তে হবে যে 3টি বলছি কারণ কি, 3টি কি কি। তো এই সম্পর্কে ডিটেলস ক্লাস যদি তোমরা চাও আমাকে জানাবে, আমি ডিটেলস ক্লাস এই সম্পর্কে তোমাদেরকে নিতে পারি। আচ্ছা, পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্ন কি রয়েছে? পৃথিবীর উষ্ণমণ্ডলের বিস্তার আমি একটু আগে পড়াচ্ছিলাম, তোমরা যদি খেয়াল করে থাকো আমি 30 পর্যন্ত বলেছি, যদিও মাধ্যমিকে 30 পর্যন্ত সাধারণত থাকে। এবার তোমরা 9-এ একটু অন্যরকম পড়ে এসছো, তো এটাকে আমি জাস্ট একটু ব্যাখ্যা করে দিই। তাহলে এই অংশটা রয়েছে দেখো, উত্তর গোলার্ধের অংশ, দক্ষিণ গোলার্ধ এটা নিরক্ষরেখা 0 ডিগ্রি। এটাকে আমি লিখেছিলাম 30 ডিগ্রি নর্থ। এবার তোমরা এটাকে 23.5 ডিগ্রি নর্থ ধরে নিতে পারো, আর এটা হচ্ছে 23.5 ডিগ্রি সাউথ। তাহলে এই অংশটা হচ্ছে উষ্ণমণ্ডল। এবার তোমাদেরকে এখানে একটা বোনাস পয়েন্ট আমি বলি, যদি পরীক্ষায় প্রশ্নে থাকে যে প্রশ্নে রয়েছে যে পৃথিবীর উষ্ণমণ্ডলের বিস্তার কত, সেক্ষেত্রে অপশন আছে 30 ডিগ্রি নর্থ থেকে 30 ডিগ্রি সাউথ, তাহলে এটাই হবে সঠিক উত্তর। আর যদি এটা না থেকে, যদি থাকে ধর এটা 0, তাহলে যদি থাকে 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি নর্থ আর 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সাউথ, তাহলে এটাই হবে সঠিক উত্তর। আর যদি এরকম থাকে যে 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ, তাহলে সেটা কোনটা? দেখো এইটা, এই 30টাকে তোমরা মনে করো এই যে 23.5 ডিগ্রি, তাহলে 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ। আমি আরেকবার তোমাদের সুবিধার জন্য এখানে একে দেখিয়ে দিচ্ছি। তাহলে এটাকে আমরা মনে করলাম আমাদের পৃথিবী, এই অংশটা, তাহলে এটা হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ, এটা 23.5 ডিগ্রি সাউথ। এবার পরীক্ষা যদি এটা থাকে যে 23.5 ডিগ্রি নর্থ থেকে 23.5 ডিগ্রি সাউথ, তাহলে এটাই সঠিক উত্তর হবে। আবার যদি এমন থাকে এটাকে 30 ডিগ্রি ধরে নিয়েছে, 30 ডিগ্রি নর্থ 30 ডিগ্রি সাউথ, তাহলে এটাও কিন্তু সঠিক উত্তর হবে। এই দুটো একসঙ্গে থাকবে না, হয় এটা থাকবে নাহলে এটা থাকবে, এর মধ্যে যেটা থাকবে তোমরা সেটাকেই মার্ক করে আসবে যে পৃথিবীর উষ্ণমণ্ডলের বিস্তার কত। তাহলে এখানে আমি শুধু একটি তোমাদের এইটা সঠিক উত্তর বলে বেরিয়ে যেতে পারতাম, তারপর হয়তো তোমার পরীক্ষায় গিয়ে দেখলে এটা আসেনি, 30 থেকে 30 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি দক্ষিণ এসছে। এবার তোমরা ভাবলে এটা তো নেই, তাহলে আমরা উত্তরটা কি করব, একটু কনফিউশন হতো। তো সেটা যাতে না হয় এই জন্য আমি দুটোই দেখিয়ে দিলাম, যে কেন 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ, বা 30 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি দক্ষিণ হবে। তো আশা করছি এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। চলো আমরা উত্তরটা দেখে নিই। দেখো এখানে রয়েছে 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ। এরপরেও যদি কনফিউশন থাকে আর একবার একটু ব্যাকে গিয়ে দেখে নেবে ক্লাসটা, আমি যেটা এইমাত্র ব্যাখ্যা করলাম, তাহলে বুঝতে কিন্তু অসুবিধা হবে না। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে আছে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার কতটা কমে বা কতটা হ্রাস হয়। তাহলে এটাকে আমরা মনে করছি আমাদের ভূপৃষ্ঠ। দেখো আমাদের ভূপৃষ্ঠ আমরা এর আগে পড়ে নিয়েছি যে আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডলের অনেকগুলো স্তর রয়েছে, তার মধ্যে ভূপৃষ্ঠের কাছাকাছি যে স্তরটি রয়েছে তার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। তো ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে আমরা কি পড়েছি, যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানে যত উচ্চতা বাড়বে উষ্ণতা কমবে। আমি যদি এই পাশ থেকে উচ্চতা ধরে নিই, এই পাশ থেকে উষ্ণতা ধরে নিই, তাহলে এখানে উচ্চতা আমি মনে করলাম এখান থেকে এটা 1 কিমি, মানে 1000 মিটার।
তাহলে এখানে যদি তাপমাত্রা থাকে মনে করো 0 ডিগ্রি, আর তাহলে এখানে হবে -6.4°C, কারণ প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কমে 6.4°C, যেটাকে আমরা নর্মাল ল্যাপস রেট বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বা গড় বলে থাকি। তাহলে এক্ষেত্রে আমরা সঠিক উত্তর কি করব? 6.4°C। প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়। এবার প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে, কি বলতে পারে যে ট্রোপোস্ফিয়ারে, এখানে উল্লেখ করে দিতে পারে যে ট্রোপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কতটা কমে। তাহলে ট্রোপোস্ফিয়ারের ক্ষেত্রে এটি প্রযোজ্য। এরপর যখন স্ট্র্যাটোস্ফিয়ারে যাব তখন কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়তে থাকে, সেটা আলাদা ক্লাস আছে, তোমরা দেখে নেবে। তাহলে এক্ষেত্রে আমরা সঠিক উত্তর করব 6.4°C। দেখা যাক সঠিক উত্তরটা কি আসে। হ্যাঁ, দেখো এখানে সঠিক উত্তর আছে 6.4°C। তাহলে এটাও আমরা পেরে গেছি। দেখা যাক পরের প্রশ্নে কি আসে। এখানে বলেছে দার্জিলিং এ যে শীতল জলবায়ু রয়েছে তার কারণ কি? দেখো আমাদের দেশ ভারতবর্ষ মূলত উষ্ণ জলবায়ুর অংশ। এবার ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন জলবায়ুগত বৈশিষ্ট্য দেখা যায়, আবহাওয়ার পরিবর্তন দেখা যায়। তো আমরা তার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে দার্জিলিং। এবার দার্জিলিং এ যে শীতল জলবায়ু, আমাদের দেশ উষ্ণ জলবায়ু হলেও দার্জিলিং শীতল জলবায়ু। আমরা যদি দার্জিলিং বলি, হিমালয়ের বিভিন্ন অংশের কথা বলি, সিকিম বলি, ওদিক থেকে হিমালয়ের বিভিন্ন অংশ বলি, কাশ্মীরের অংশ বলি, তাহলে এই যে এই জায়গাগুলো শীতল জলবায়ু। তো শীতলতার কারণ কি? এখানে 4টি অপশন আছে: অক্ষাংশ, উচ্চতা, আচ্ছা, মৃত্তিকা আর অরণ্য। এবার ভাবো আমাদের ভারতবর্ষ যেহেতু উত্তর দক্ষিণ অনেকটা বিস্তৃত, তাহলে বিভিন্ন অক্ষাংশের মধ্যে অবস্থিত, কিন্তু মোরাললেস বেশিরভাগ অংশই কিন্তু যে অক্ষাংশগুলো রয়েছে তার মধ্যে বেশিরভাগ অংশই কিন্তু উষ্ণ জলবায়ুর অন্তর্গত বা উষ্ণ আবহাওয়ার অন্তর্গত। এবার মৃত্তিকা, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মৃত্তিকা রয়েছে, মৃত্তিকা তারতম্য অনুসারে উষ্ণতা তারতম্য ঘটে, এটা ঠিক কথা। কিন্তু দার্জিলিং এর মৃত্তিকার সঙ্গে যে আশেপাশের অন্যান্য অংশে মৃত্তিকা খুব একটা পার্থক্য রয়েছে তাও নয়। তাহলে দার্জিলিং হঠাৎ করে কেন শীতল? তাহলে অক্ষাংশ একটা প্রভাব বিস্তার করে, ঠিক আছে, কিন্তু অক্ষাংশের জন্য কিন্তু দার্জিলিং শীতল নয়, বা মৃত্তিকার জন্যও নয়, অরণ্যের জন্য তো নয়। কারণ অরণ্য গড়ে ওঠে সাধারণত জলবায়ুর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, যে কোন জায়গার জলবায়ু কেমন তার উপর ভিত্তি করে গড়ে উঠবে যে সেই জায়গার জলবায়ু কি ধরনের জলবায়ু হতে পারে, সেই জায়গার অরণ্য কি ধরনের অরণ্য হতে পারে। তাহলে জলবায়ু অরণ্যের উপর প্রভাব বিস্তার করে। এবার অরণ্য বেশি থাকলে কখনো কখনো জলবায়ুর কিছুটা ঠান্ডা হয়, সেটা ঠিক কথা, কিন্তু শীতল জলবায়ুতে পরিণত হয় না। তাহলে আমাদের কাছে বেঁচে থাকছে একটি উচ্চতা। আমাদের দেশ শীতল, আমাদের দেশ উষ্ণ জলবায়ুর অংশ হলেও এই দার্জিলিং কিন্তু উচ্চতার কারণেই শীতল জলবায়ুতে পরিণত হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের যুক্তি, এবং সেই যুক্তি দিয়ে আমরা এই উচ্চতাকে এখানে আমরা সঠিক উত্তর বলে ধরে নিয়েছি। তো দেখা যাক অ্যাকচুয়াল সঠিক উত্তর কি। আমাদের হিসাবে কিন্তু উচ্চতা হচ্ছে দার্জিলিং এর শীতল জলবায়ু বিরাজের অন্যতম প্রধান কারণ। আমরা সঠিক উত্তরটা দেখে নিই। হ্যাঁ, এখানে উচ্চতাই আছে। তাহলে আমরা দার্জিলিং এর জলবায়ু যে শীতল, সেটা কেন শীতল ঠিকঠাক ব্যাখ্যা করেছি এবং সেটা জানতে পেরেছি। এবার আমরা চলে যাব সম্ভবত আজকে শেষ প্রশ্ন, এটা 9 নম্বর প্রশ্ন চলছে, 10 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। সমভাবাপন্ন জলবায়ু দেখা যায় কোথায়? এখানে 4টি জায়গার নাম আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন টেটের জন্য এবং অবশ্যই মাধ্যমিকের জন্য। তাহলে 4টি অপশন কি দেখে নিই আমরা। দিল্লি, এখানে ভোপাল, এখানে কানপুর এবং বিশাখাপত্তনম। 4টির মধ্যে তোমাদের কোনটা মনে হচ্ছে বলো, ঠিকঠাক ভেবে দেখো কোন জলবায়ু সমভাবাপন্ন হবে। সমভাবাপন্ন বলতে কি বোঝায়? যেখানে উষ্ণতা খুব বেশি বাড়েও না কমেও না, মানে শীতের সময় খুব বেশি কমবে না, আবার গ্রীষ্মের সময় খুব বেশি বাড়বে না। এবার প্রশ্ন হচ্ছে সমভাবাপন্ন জলবায়ু যদি এরকম 4টি অপশন থাকে, তোমরা কিন্তু প্রথম খুঁজবে যে 4টি যে জায়গা আছে তার মধ্যে কোন জায়গাটি কোনো সমুদ্র বা নদীর পাশে অবস্থিত। যদি দেখো যে কোনো একটি অঞ্চল সমুদ্রের পাশে রয়েছে,
তার মানে জলাশয়ের কাছে। আর আমরা জানি যে জল সাধারণত খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয় না, খুব তাড়াতাড়ি শীতল হয় না। আর জলাশয়ের পাশে যে সমস্ত অঞ্চল থাকবে তারা ওই জলের দ্বারা এফেক্টেড হয়। তাহলে সেই অঞ্চলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উত্তপ্ত হবে না, খুব তাড়াতাড়ি শীতল হবে না। আর যে অঞ্চলগুলো মহাদেশের অনেক ভেতরে, মহাদেশের প্রচুর ভেতরে অবস্থান করে, সেখানে কিন্তু জলবায়ু খুব চরমভাবাপন্ন প্রকৃতির হয়। শীতের সময় প্রচুর শীত, আবার গ্রীষ্মের সময় প্রচুর গরম। তাহলে দিল্লি আমরা জানি আমাদের ভারতবর্ষের অনেকটা ভেতরে অবস্থিত, তাহলে প্রথমত দিল্লি হবে না। ভোপাল একইভাবে ভারতবর্ষের ভেতরে অবস্থিত, এটাও হবে না। কানপুর ভারতবর্ষের অনেকটা ভেতরে অবস্থিত, এটাও হবে না। তাহলে দেখো বিশাখাপত্তনম, এটা কিন্তু বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত একটি শহর। সেই জন্য আমরা এখানে উত্তর করব সমভাবাপন্ন জলবায়ুর দেখা যায় এখানে বিশাখাপত্তনমে। তাহলে এটা হচ্ছে আমাদের যুক্তি হিসাবে সঠিক উত্তর। এবার আমরা দেখে নিই অ্যাকচুয়াল সঠিক উত্তরটা কি হবে। হ্যাঁ দেখো এখানে বিশাখাপত্তনম সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। তাহলে এই যে আমি যে 10টা প্রশ্ন আজকে তোমাদের জন্য নিয়ে এলাম, অলরেডি কিন্তু এর রিলেটেড ক্লাস আমরা করেছি। তো আমরা জাস্ট আজকে নিজেদেরকে ঝালিয়ে নিলাম যে যে ক্লাসগুলো করেছি সেগুলো আমাদের কতটা কাজে লাগলো, বা আমরা অ্যাকচুয়ালি ঠিকঠাক পড়াশোনা করছি কিনা। তো এই 10টা প্রশ্ন আমার মতে আমি যতটা পড়িয়েছি তার মধ্যে থেকে বেশ ইম্পর্টেন্ট ছিল, এই জন্য 10টা প্রশ্ন রেখেছি। ক্লাসটা তোমাদের কেমন লাগলো বলবে। যদি মনে হয় যে ক্লাসের মাঝে মধ্যে এরকম প্রশ্ন এবং উত্তর সম্বলিত ক্লাস দরকার, তাহলে এটা প্র্যাকটিস হবে, মাধ্যমিকের জন্য হোক, টেটের জন্য হোক, তাহলে আমাকে কমেন্ট করবে। তাহলে আমি চেষ্টা করব অন্তত মাসে এরকম 2টি ক্লাস রাখার, যেখানে প্রশ্ন উত্তর থাকবে এবং সে সম্পর্কে আমরা আলোচনা করব। সঠিক উত্তর কোনটা হবে, ভুল উত্তর কোনটা হবে, যেটা আমাদের ডাইরেক্ট প্রশ্ন উত্তরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দেবে। তো এই ছিল 10টি উত্তর, আর প্রশ্ন 10টি উত্তর আমরা জেনে নিলাম। এরপর নেক্সট ক্লাস কিন্তু আমরা আবার যেমন ডিটেল আলোচনা করি বিভিন্ন বিষয়ের উপর, তার উপর থাকবে। আর যদি মনে হয় যে নেক্সট ক্লাস আমি আরো কিছু অংশ তোমাদেরকে পড়িয়ে দিয়েছি না বায়ুমণ্ডলে, ভেবে দেখো, যেমন বায়ুর চাপ পড়ানো হয়ে গেছে, তার সঙ্গে আমরা অনেকটা অংশ পড়ে নিয়েছি অধঃক্ষেপণ কাকে বলে। তো সেই সমস্ত অংশ থেকেও যদি মনে হয় যে তোমাদের আরো কিছু প্রশ্ন জানার প্রয়োজন আছে, কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে সে সম্পর্কে আলোচনা করার দরকার আছে, তাহলে তোমরা কমেন্ট করবে। আমি নেক্সট টপিক ডিটেলস যে ক্লাস সেটা যাওয়ার আগে আরেকটি এই ধরনের প্রশ্ন উত্তর সম্বলিত ক্লাস রাখার চেষ্টা করব। তো তোমাদের যেটা ভালো মনে হয় কমেন্ট করো। যদি মনে হয় ক্লাসগুলো উপকারে লাগছে, একটি রিকোয়েস্ট করব অন্তত এগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে আমরা একটা ভালো কমিউনিটি গঠন করতে পারি, একসঙ্গে পড়াশোনা করে সামনে মাধ্যমিক হোক বা টেট হোক, সবাই যাতে খুব ভালো রেজাল্ট করে বেরিয়ে আসতে পারি। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, গুড নাইট।